আইনের শুরুতেই দেখানো হয়েছে 17 বছরের এক নাবালিকা মেয়েকে নির্মম অত্যাচার করে মেরে ফেলা হয়েছে। তারই প্রতিবাদে রাস্তায় নেমেছে একদল মানুষ। অন্যদিকে অভিযুক্ত রণজয় দুলের স্ত্রী মমিতা দুলেকে দেখানো হয় যে রাগে অপমানে নিজেকে শেষ করে দিতে বদ্ধপরিকর। দরজার বাইরে দাঁড়িয়ে তাদের একরত্তি মেয়ে নূপুর বারংবার মাকে ডেকেই চলেছে। তবে কিছুক্ষণের মধ্যে সে লক্ষ্য করে ঘরের ভেতরের থেকে আগুনের লেলিহান শিখা ঠিকরে বেরোচ্ছে। ভয় পেয়ে সে দৌড়ে যায় রাস্তার দিকে। অন্যদিকে অচিন্ত আর গীতার দীর্ঘদিনের ভালোবাসা আজ মন্দিরে সবার সামনে আংটিদানের মাধ্যমে স্বীকৃতি পাচ্ছে। ঠিক তখনই সেখানে ছুটে আসে নূপুর এবং সকলকে জানায় তার মা জ্বলছে। যেটা শুনে সকলে তড়িঘড়ি দৌড়ায় নূপুরের বাড়ির দিকে এবং দরজা ভেঙে মৌমিতাকে বের করে নিয়ে আসে। তবে মৌমিতার অবস্থা খুবই শোচনীয়, তাকে ভর্তি করানো হয় হসপিটালে। এদিকে একদিন পরেই নূপুরের বাবা রণজয়ের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে মৌমিতার এই অবস্থা। এদিকে তাদের পরিবারের কেউই নূপুরকে নিজের কাছে রাখতে চাইছে না। তাই পাড়ার সকলের মাথায় দুশ্চিন্তা, নূপুরের কি হবে। পাড়ার কেউই চাইছে না নূপুরকে এ পাড়ায় রাখা হোক। তবে ছোট্ট মেয়ে নূপুর গিয়ে জড়িয়ে ধরে অচিন্ত মামার হাত। অচিন্তও তাকে জড়িয়ে ধরে। প্রশ্ন এখানে একটাই, রণজয় কি সত্যি দোষ করেছে নাকি তাকে ফাঁসানো হচ্ছে? সবটাই জানবো। তার আগে বলে রাখি, আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা, তোমরা দেখছো অনলি সিরিজ। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও। আর যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করো। মনে রাখবে, তোমাদের একটা লাইক এই ধরনের ভিডিও তৈরি করতে আমাদের অনেক উৎসাহী করে। জেলের ভেতরে আসামি রণজয়কে গীতা পাঠ করে শোনানো হয়। পরের দিন সকাল 5টা 5-এ তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। অন্যদিকে অচিন্তর বাবা তার উপর একটু রাগই করে নূপুরকে এ বাড়িতে না বলে নিয়ে আসার জন্য। তবে অচিন্ত বলে তার কাছে কিছু করার ছিল না। তখনই নূপুর এগিয়ে এসে বলে তার বাবা কোনো দোষ করেনি। অচিন্ত মামা, তুমি কি আমার বাবাকে ছাড়িয়ে আনতে পারবে? রাতে নূপুর তার অচিন্ত মামার কাছে আসে তার বাবার কাছে একটা চিঠি লিখে দেওয়ার জন্য। অচিন্ত নূপুরের হয়ে চিঠিটা লিখতে বসে। তখনই সে লক্ষ্য করে নূপুর তার বাবাকে বলছে, আমি তোমাকে ছাড়া আর কোনোদিন ভুতুম দেখব না। তুমি সেদিন 8:30টায় চলে আসলে বাড়িতে, সেদিনই আমরা লাস্ট ভুতুম দেখলাম। যে কথাটা শুনে অচিন্তর মনে একটু স্ট্রাইক হয়, কারণ নির্যাতিতা দ্যুতির মৃত্যুর টাইম 9টা থেকে 9:30। কিন্তু যদি 8:30টার মধ্যে রণজয় বাড়িতে ফিরে আসে তাহলে দোষী নিশ্চয়ই অন্য কেউ। তাই অচিন্ত তড়িঘড়ি বাড়ির থেকে বেরোয় একটু কাজ আছে বলে। অন্যদিকে পরের দিন সকাল হতেই রণজয়ের যখন অন্তিম সময়ে এসে হাজির, ঠিক তখনই অচিন্ত সেখানে চলে আসে কোর্টের নোটিশ নিয়ে এবং রণজয়কে বাঁচিয়ে দেয়। রণজয় দূর থেকে দাঁড়িয়ে দেখে যে অচিন্ত দাঁড়িয়ে আছে। এদিকে অচিন্ত যে রণজয়ের শাস্তি আটকে দিয়েছে খবরটা আগুনের মতো ছড়িয়ে গেছে এবং পাড়ার সকলেই অচিন্তর উপরে খুবই রেগে যায়। তবে অচিন্তর বাবা সে তার পাশে দাঁড়ায় এবং সকলকে ধমকে চুপ করিয়ে দেয়। অন্যদিকে নির্যাতিতা দ্যুতির উকিল নন্দিনী সিনহা আসে দ্যুতির মা বাবার সাথে দেখা করতে এবং জানায় কেসটা আবার আদালতে উঠবে। যেটা শুনে দ্যুতির মা খুবই রেগে যায়, বলে বারংবার এইভাবে আমি কোর্টে গিয়ে হাজিরা দিতে পারবো না। তবে নন্দিনী সিনহা তাকে বারংবার বোঝায় যেটা সত্যি সেটা যতবারই বলা হোক সেটা সত্যিই থাকবে, অপরাধী সাজা পাবেই। পরে কাহিনী ফ্ল্যাশব্যাকে যায় এবং দেখানো হয় যে দ্যুতির মা সকালে উঠে দ্যুতিকে ডাকাডাকি করতে যায় 6:30 নাগাদ। তখনই সে গিয়ে দেখে দ্যুতি বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে। অন্যদিকে জেলের বাইরে বিক্ষোভকারীরা এসে হাজির। তাই অচিন্ত বোরখা পরে জেলে ঢোকে রণজয়ের সাথে কথা বলার জন্য। রণজয় অচিন্তকে দেখে কাঁদতে কাঁদতে সে তার পা ঝরিয়ে ধরে বলে যে দাদা, আমি গরিব বলে আমার কথা কেউ শুনছে না। তখন রণজয়ের হাতে নূপুরের চিঠিটা তুলে দেয় অচিন্ত। মেয়ের চিঠি দেখে রণজয় আরও ভেঙে পড়লে অচিন্ত তাকে বলে সেদিন কি কি ঘটেছিল তাড়াতাড়ি বলো, আমার কাছে বিশেষ টাইম নেই।
রণজয় অচিন্তকে বলে সেদিন 7:30 নাগাদ দ্যুতিকে নিয়ে সে বাড়ি ফেরে। তখন দ্যুতির মা বাবা একটা পার্টির জন্য বেরোচ্ছিলেন এবং তার মেয়েকে তারা জিজ্ঞাসা করে এত লেট হওয়ার কারণ কি। দ্যুতি জানায় তার পিয়ানো ক্লাস নতুন একটা টোন শিখছিল, সেই জন্য তাদের একটু লেট হয়ে গেছে। তবে দ্যুতির মুখটা খুবই আপসেট, যেটা তার মা লক্ষ্য করে এবং তার কারণ জানতে চাইলে রণজয় বলে সে কিছুই জানে না। এরপরে দ্যুতির মা বাবা বেরিয়ে গেলে রণজয় গাড়ি পার্ক করে ওপরে যায় চাবি দেওয়ার জন্য। তখনই মিসেস সেনের সাথে তার দেখা হয়। মিসেস সেন রণজয়ের কাছে জানতে চায় তুমি যে ওভারটাইম করো তার জন্য কি টাকা পাও। রণজয় জানায় যে সব কিছুর জন্য কি টাকা চাইলে হয়। মিসেস সেন রণজয়কে অফার দেয়, বলে সে যদি তার কাছে কাজ করে তাহলে 5,000 টাকা বেশি সে মায়না দেবে। তবে রণজয় রাজি হয় না। মিসেস সেন বলে তুমি একটু ভেবে দেখো, এই বলে তিনি বেরিয়ে যান। এরপরে রণজয় চাবিটা দিতে যায় দ্যুতির কাছে। তখনই অপোজিট ফ্ল্যাট থেকে রাজদীপ আগরওয়াল বেশ নোংরা দৃষ্টিতে তাকিয়েছিল দ্যুতির দিকে। দ্যুতি রাজদীপকে একটুও পছন্দ করে না এবং সে রাজদীপের কথা জানিয়েছিল রণজয়কে। রণজয় মুখের উপরে দরজাটা বন্ধ করে দেয় এবং দ্যুতিকে চাবিটা দিয়ে বেরিয়ে যায় এবং যাওয়ার আগে দ্যুতিকে বারংবার বলে যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে, কাল সকালে আবার স্কুল আছে। এরপর রণজয় বাড়ির সামনে একটি স্টেশনারি শপে যায় এবং সেখান থেকে কেনে তার মেয়ের জন্য মলাট আর লেভেল। তখনই দোকানদার গণেশের কাছে ফোন আসে তার শালার। তখন 8:15 বাজে। রণজয় খুব তাড়াহুড়া করছিল বাড়ি যাওয়ার জন্য। 8:30টার মধ্যে রণজয় বাড়িতে ঢুকে যায় এবং 9:30 পর্যন্ত মেয়ের বইয়ে মলাট করতে বসে। তারপরে তারা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল সকাল রণজয়ের বাড়িতে চলে আসে একদল পুলিশ এবং তাকে দ্যুতির মৃত্যুর জন্য অ্যারেস্ট করে নেয়। রণজয় বারংবার চিৎকার করতেই থাকে যে সে নির্দোষ, সে কিছুই করেনি, কিন্তু তার কোনো কথায় কান না দিয়ে পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সেদিনের মতো টাইম শেষ হয়ে যাওয়ায় অচিন্ত বেরিয়ে যায়। এদিকে রাতে যখন বাড়ি ফিরে অচিন্ত নূপুরকে ঘুম পাড়াচ্ছিল, ঠিক তখনই হসপিটাল থেকে ফোন আসে এবং জানায় মৌমিতা দুলে এক্সপায়ার করেছে। ছোট্ট নূপুর জানেই না তার মা তাদের ছেড়ে চলে গেছে অনেক দূর। কাহিনী ফ্ল্যাশব্যাকে যায় এবং দেখানো হয় যে দ্যুতির মৃতদেহ দেখে তার বাবা মা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। নীনা ছুটে গিয়ে প্রতিবেশী রাজবীরকে ডাকতে যায়। রাজবীর তাদের ঘরে এসে দ্যুতির ওই অবস্থা দেখে খুবই ঘাবড়ে যায় এবং তখনই বলে ওঠে সে কালকে রাত্রে রণজয়কে তাদের বাড়ি থেকে বেরোতে দেখেছিল। রণজয় খুবই রাগের মাথায় ছিল, যেটা শুনে তাদের দুজনেরই সন্দেহ যায় রণজয়ের ওপর। ঘটনা আবার বর্তমানে আসে। ছোট্ট নূপুর মায়ের সাথে দেখা করবে বলে বায়না ধরে, তবে অচিন্ত গিয়ে তাকে বোঝায় তার মা না ফেরার দেশে চলে গেছে, আর কখনো ফিরবে না। কাঁদতে শুরু করে ছোট্ট মেয়ে নূপুর। অচিন্ত রণজয়কে গিয়ে তার স্ত্রী মৌমিতার মৃত্যুর খবরটা দিলে রণজয় খুবই ভেঙে পড়ে। শুধু একবার শেষ চোখের দেখা দেখতে চায় মৌমিতাকে, কিন্তু সেটাও কোর্টের অর্ডার না থাকায় তাকে দেখতে দেওয়া হয় না। কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে যায় এবং দেখানো হয় যে দ্যুতির মা একে একে বাড়ির কেয়ারটেকার থেকে সকলকে ডেকে পাঠায় এবং তাদেরকে জিজ্ঞাসা করতে থাকে যে কালকে লাস্ট কে এসেছিল তাদের ফ্ল্যাটে। কিন্তু হরিদা জানায় যে রণজয় চলে যাওয়ার পরে আর কেউই সেখানে আসেনি। যে কথা শুনে তারাও কনফার্ম হয় যে এই কাজটা রণজয়ের। তখনই পুলিশে কল করে সমস্তটা জানায় এবং তড়িঘড়ি অ্যাকশন নিতে বলে। ঘটনা আবার বর্তমানে আসে। অচিন্ত পরের দিন যায় পুলিশ স্টেশনে এবং কর্মরত অফিসারের কাছে দ্যুতির ফাইলটা নিতে যায়, যেখানে গিয়ে সে জানতে পারে কোনো উইপন তারা পায়নি। অচিন্ত খুবই অবাক হয়, যেখানে উইপনটাই পাওয়া যায়নি সেখানে কিভাবে তারা দোষী সাব্যস্ত করছে রণজয়কে। এদিকে নন্দিনী সিনহা যেহেতু উইপনটা পাওয়া যায়নি সেই জন্য সমস্ত ফোকাস দেয় পিএম রিপোর্টের ওপর। অচিন্ত প্রতিবেশী মিসেস সেনের সাথে দেখা করতে যায় এবং তার কাছে গিয়ে জানতে চায় তিনি কি রণজয়কে চেনেন। মিসেস সেন জানায় তিনি রণজয়কে ভালো মতনই চেনেন এবং তিনি জানেন সে খুব বিশ্বাসযোগ্য, সেই ধরনের কাজ করতে পারে বলে তার বিশ্বাসই হয় না। মিসেস সেন জানায় যে দ্যুতির মা নীনার একটা অ্যাফেয়ার চলছিল একজন বিল্ডার্সের সাথে। সে মাঝে মাঝে সে তাকে পিক আপ করে কোথাও নিয়ে যেত। নীনা খুব উঁচু র্যাঙ্কে একটা গভর্নমেন্ট জব করে। দ্যুতিকে সে বিশেষ টাইমও দিত না। দ্যুতির দাদা লন্ডনে থাকে,
তাই সেও চেয়েছিল লন্ডনে দাদার কাছে পড়তে চলে যাবে। দ্যুতির প্রিয় বন্ধু এশা কয়েকদিন আগে মিসেস সেনের বার্থডেতে সমস্ত বিল্ডিংয়ের বাচ্চাদের নিমন্ত্রণ করেছিল এবং এশাকেও সে নিমন্ত্রণ করেছিল। তারই ফটো তাকে দেখায়। তারা একই স্কুলে পড়তো এবং একই জায়গায় ব্যাডমিন্টন শিখতো এবং পিয়ানোও শিখতো। এই কথাটা জানার পর অচিন্ত তার অ্যাসিস্ট্যান্ট ভীমকে নজর রাখতে বলে এশার ওপর। ভীম চলে যায় ব্যাডমিন্টন গ্রাউন্ডে এবং সে লক্ষ্য করে সেখানে রাজবীরও প্র্যাকটিস করে এবং রাজবীর কোনো একটা ব্যাপার নিয়ে এশাকে চাপ দিচ্ছিল। তবে এশা বলছিল যে দ্যুতি তো মারা গেছে, এ কথা এখন বলে কি লাভ, এবং বারংবার রিকোয়েস্ট করছিল রাজবীর যাতে এসব কথা বাইরে না বলে। অচিন্ত তার স্যারের সাথে কেসটা সম্পর্কে কথা বলতে যায় এবং কেস ডিটেলস আলোচনা করতে করতে তার স্যার বলে যে দ্যুতিকে মেরে ফেলা হয়েছে কোনো ধারালো অস্ত্র, তবে সেটা ছুরি নয়, কারণ দ্যুতির গলায় যে আঘাতটা রয়েছিল সেটা 4 ইঞ্চি ডিপ ছিল এবং সে মনে করে উইপনটা হয়তো ঘরেই আছে। এদিকে পরের দিনই পাড়ার ছেলেরা এসে অচিন্তর বাড়ির সামনে খুবই ঝামেলা করে। নূপুরকে তারা হোমে পাঠিয়ে দিতে বলে, তবে অচিন্তর বাবা তাদের বারংবার থামাতে চাইলেও কেউ শান্তই হতে চাইছিল না। ঠিক তখনই সেখানে চলে আসে গীতা এবং সবাইকে ধমকে বাড়ি পাঠিয়ে দেয়। এরপর গীতা নূপুরের হাতে একটা স্প্রে তুলে দেয় এবং বলে নিজের সেফটির জন্য সবসময় সেটা তার কাছেই রাখতে। পরের দিন অচিন্ত আবার দেখা করতে যায় রণজয়ের সাথে এবং বলে দ্যুতির সম্পর্কে সে যা যা জানে সবটাই বলতে। রণজয় জানায় দ্যুতিকে নিয়ে সে মাঝে মাঝে এশাকে পিক আপ করার জন্য তার বাড়ির সামনে যেত। এশার প্রতিবেশী মিস্টার বোস তিনিও তাদের দুজনকেই খুবই পছন্দ করতেন। স্কুল শেষ হলে তারা ব্যাডমিন্টন গ্রাউন্ডে যেত এবং সেখানেই রাজবীরও প্র্যাকটিস করতো। দ্যুতিকে সে একবার বলেছিল তোমাকে ভালো একটা স্পোর্টস ব্রা কিনে দেবো, যেটা শুনে দ্যুতি তার ওপর খুবই রেগে যায়। ছোট ছোট মেয়েদের ওপর রাজবীরের কুনজর ছিল, সেটা দ্যুতি তাকে বলেছে। এরপরে দ্যুতি যেত পিয়ানো ক্লাসে। সাগ্নিক বসছিল তাদের পিয়ানো টিচার। অচিন্তর অ্যাসিস্ট্যান্ট ভীম যায় সাগ্নিকের ওপর নজর রাখতে, কিন্তু সুরেলায় গিয়ে সে জানতে পারে সাগ্নিক একাডেমি ছেড়ে কল্যাণীতে চলে গেছে। একটু নাটক করেই ভীম সাগ্নিকের নাম্বারটা সেখান থেকে জোগাড় করে নেয়। অচিন্ত নূপুরের কাছে জানতে পেরেছিল নূপুর একবার দ্যুতিদের বাড়িতে গেছিল তার বাবা মার অ্যানিভার্সারির পার্টিতে, তাই অচিন্ত নূপুরকে নিয়ে যায় তাদের বাড়িতে ফটোগুলো কালেক্ট করার জন্য। তবে ওখান থেকে ফেরার সময় অচিন্তর ওপর কিছু গুন্ডারা অ্যাটাক করে দিলে নূপুর তাদের মুখ চোখে পেপার স্প্রে ছুড়ে দেয় এবং গীতাও তখন সেখানে চলে আসায় তাদের মারধর করে সেখান থেকে ভাগিয়ে দেয়। দিকে বাড়িতে ফিরতেই অচিন্তর কাছে একটা চিঠি আসে এবং সেটা দেখে কোর্টের সমন। আসলে নন্দিনী ম্যাডাম অচিন্তকে উইটনেস হিসেবে ডেকেছিল, যেটা দেখে অচিন্ত খুবই অবাক হয়। আজ শুনানির প্রথম দিন। নন্দিনী ম্যাডাম জানায় দেশের নারীদের নির্যাতনের মামলা দিনকে দিন বেড়েই চলেছে, আর এর প্রতিবাদ যদি আমরা ঠিক মতো না করি, দোষীদের সাজা যদি না হয়, তাহলে আমাদের আইন ব্যবস্থা একেবারেই অচল হয়ে পড়বে। এবার অচিন্ত জজ সাহেবের কাছে একটা রিপোর্ট পেশ করে জানায় তাড়াতাড়ি করতে গিয়ে আমরা যাতে কোনো নির্দোষের শাস্তি না দিয়ে ফেলি সেটাও আমাদের নজরে রাখতে হবে, কারণ এমন কিছু কিছু কেস আছে যখন দোষী সাব্যস্ত হয়ে যাওয়ার 20 বছর পর আমরা জানতে পেরেছি যে সে নির্দোষ। এরকম কোনো ঘটনা আমাদের কাছে কাম্য নয়। এরপর নন্দিনী ম্যাডাম প্রথমেই অচিন্তকে কাঠগোড়ায় ডাকেন এবং জানতে চায় অচিন্তর পাড়াতেই কি রণজয় দুলে থাকে। অচিন্ত জানায় হ্যাঁ, তাদের বাড়ির কাছেই একটা কলোনিতে থাকে রণজয়। কিছুদিন আগেই রণজয় তার স্ত্রীর সাথে ঝামেলা হচ্ছিল, সেটা কি সে দেখেছে। অচিন্ত জানায় তাদের দুজনের মধ্যে ঝামেলা হচ্ছিল এবং রণজয়ের স্ত্রী নূপুরকে নিয়ে রাত্রিবেলায় তার বাপের বাড়ি যাওয়ার জন্য জিদ করছিল, যার জন্য রণজয় তাকে আটকাচ্ছিল এবং খুব রেগে গেছিল এবং রাগের মাথায় সে বলে ফেলেছিল যে তার কথা যদি না শোনে তাহলে তার গলা টিপে দেবে। নন্দিনী ম্যাডাম এই কথাটাকেই রণজয়ের বিরুদ্ধে ব্যবহার করতে চাইছিল যে রাগের বশে রণজয় সব কিছু করতে পারে। এরপর নন্দিনী ম্যাডাম ডক্টর সাধুকাকে ডাকে, যে দ্যুতির পিএম রিপোর্ট করেছিল। তিনি জানায় দ্যুতির শরীরে যে সিমেন্ট পাওয়া গেছিল তার সাথে রণজয় দুলের ম্যাচ করে গেছে। এরপর ক্রস কোশ্চেনিং করার জন্য অচিন্ত উঠে দাঁড়ায় এবং জানতে চায় যে কতক্ষণ লেগেছিল তাদের পিএম রিপোর্ট করতে। সাধুকা জানায় 5 ঘন্টা, যেটা শুনে তিনি খুবই অবাক হয়েছিলেন, কারণ 3 দিনের আগে কোনোভাবেই পিএম রিপোর্ট পাওয়া যায় না, তাহলে এত তড়িঘড়ি কী করে তিনি পিএম রিপোর্টটা জোগাড় করলেন।
ডক্টর সাধুকা জানায় চারিদিকে প্রচণ্ড বিক্ষোভ হচ্ছিল, তাই সমস্ত কাজ ফেলে দ্যুতির কাজটাই সে প্রথমে করেছিল। এরপর সোহিনী ম্যাডাম কাঠগড়ায় তোলে রাজবীরকে এবং রাজবীর জানায় সেদিন সে আইহোল থেকে দেখেছিল 9টা নাগাদ রণজয় খুব রাগের মাথায় ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু রাজবীরের কাছে জানতে চায় সে কি মাঝে মধ্যেই দ্যুতির বাড়ির দরজার দিকেই তাকিয়ে থাকতো আইহোল দিয়ে। রাজবীর বলে সেদিনকে তার মনে হয়েছিল যে রণজয় খুবই রেগে রয়েছে, তাই সে একটু খেয়াল করেছিল। সেদিনের মতো শুনানি শেষ হলে অচিন্ত বাড়িতে ফিরে আসে এবং ডিনার করছিল। ঠিক তখনই ভীম একটা ভিডিও পাঠায় এবং ভীমের পিছনে দেখা যাচ্ছিল দ্যুতির বাড়ির কেয়ারটেকার হরিদাকে এবং তার সাথেই লাল জামা পরা একটি লোক, যে সেদিনকে অ্যাটাক করেছিল অচিন্তের ওপর। অচিন্ত ভীমকে ফোন করে ওই লোকটার ওপরে নজর রাখতে বলে। পর অচিন্ত সেখানে চলে আসে এবং ছেলেটি যখন বেরিয়ে যায় তার পিছু নেয়। তারা জানতে পারে ছেলেটি যেখানে গেছে সেটা একটা মিনিস্টারের বাড়ি, সুতরাং কোনো বড় লেভেলের মানুষই এই কাজের সাথে যুক্ত আছে বলে তাদের মনে হয়। দেখানো এক মিনিস্টারকে যে বারংবার বলছে যে তার নাম কিছুতেই এই কেসের সাথে জড়ানো যাবে না, তাই কাল রাতেই রণজয়কে জেলের মধ্যেই শেষ করে দিতে হবে। এদিকে এশার সাথে কথা বলার জন্য এশার বাবা মা অচিন্তকে অ্যালাউ করেনি, তাই গীতা গিয়ে এশার সাথে কথা বলতে যায় এবং বলে সে জানে রাজবীর তার ওপর কোনো একটা কারণে চাপ সৃষ্টি করছে, সে যদি চায় তাহলে এশাকে সে সাহায্য করতে পারে। অন্যদিকে অচিন্ত উইটনেসের লিস্ট বানাচ্ছিল এবং সাগনিক বোসের কাছেও একটা লেটার অচিন্ত পাঠায়। এরপরেই সে দেখে সাগনিক কাউকে একটা ফোন করে জানাচ্ছে যে তাকেও ডাকা হয়েছে। এদিকে দ্যুতির মায়ের ওপর অচিন্ত লক্ষ্য রাখছিল এবং সে লক্ষ্য করে যে দ্যুতির মা তার কিছুক্ষণ পরেই গাড়ি নিয়ে বেরিয়ে যায় এবং বড় রাস্তা দিয়ে এক জায়গায় যায় যেখানে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের ভিতরে সে চুপিসারে ঢুকে পড়ে, যেটা দেখে অচিন্ত খুবই অবাক হয়। দিকে সেদিন রাত হতেই জেলে দুজন বহিরাগত ঢুকে পড়ে এবং রণজয়ের মুখ চেপে তার হাতের শিরা কাটার চেষ্টা করে। রণজয় মুহূর্তের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে যায়। ওই লাল জামা পরা ছেলেটিকে ভীম নজরে রাখছিল, তাই পরের দিন ভীম যখন তার ওপর নজর রাখছিল তখনই সে লক্ষ্য করে ওই ছেলেটি কাউকে একটা কথা বলছে যারা জেলের ভিতরে আছে। এটা শুনে তার সন্দেহ হয় এবং সঙ্গে সঙ্গে ফোন করে জানিয়ে দেয় অচিন্তকে। কিন্তু তড়িঘড়ি অফিসারকে ফোন করে জানালে রণজয়কে রেস্কিউ করা হয় আর প্রাণে বেঁচে যায় রণজয়। এদিকে দ্যুতির মা বাবা অচিন্তকে বাড়িতে ঢোকার পারমিশন না দেওয়ায় অচিন্ত আর ভীম মিলে একটা প্ল্যান করে। ভীম বাড়ির বাইরে অসুস্থতার নাটক করে এবং কেয়ারটেকারটা বিজি হয়ে পড়ে এবং ভিতরে ঢুকে যায় অচিন্ত এবং পেস্ট কন্ট্রোলের লোক বলে ঘরের আনাচে কানাচে ফটো তুলতে থাকে। তবে দ্যুতির বাবা তার মাকে বারংবার ফোন করে, সে মনে করে তার মাই হয়তো প্রেস কন্ট্রোলকে আসতে বলেছে। তবে নিনার সাথে কথা বলে সৌরভ জানতে পারে যে সে এমন কাউকেই আসতে বলেনি। তখনই অচিন্ত বুদ্ধি করে বলে সে ভুল করে এখানে চলে এসেছে, আসলে তার 10 তলায় যাওয়ার কথা, এই বলে ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে অচিন্তকে আসতে দেখে ভীমও উঠে পালিয়ে যায়। পরের দিন আদালতে অচিন্ত স্টেশনারি শপের মালিক গণেশ মাইতিকে ডাকে এবং গণেশ মাইতি বয়ান দেয় যে সেদিন 8:15 নাগাদ রণজয় তার দোকানে এসেছিল এবং তার মেয়ের জন্য মলাটার লেবেল কিনে সেখান থেকে বেরিয়ে গেছিল। এই সবটাই গণেশবাবুর মনে আছে, কারণ গণেশবাবুর শালা সেই সময় তাকে ফোন করেছিল। নন্দিনী ম্যাডাম খুবই চালাক, ক্রস কোশ্চেনিং করতে উঠেই গণেশবাবুর থেকে তার মোবাইলটা নিয়ে নেন এবং বলেন যে পরশুদিন রাত 8:30টায়ও আপনার শালা একবার ফোন করেছিল, বলুন তো আপনার দোকানে তখন কে ছিল। গণেশবাবু একটু হকচকিয়ে যায় এবং জানায় যে তার সেরকমভাবে মনে নেই। তখন নন্দিনী ম্যাডাম বলে সেদিন কি আপনি জানতেন যে রণজয় অ্যারেস্ট হবে, তাই আগের থেকে আপনি ওর ওপরে খেয়াল রাখছিলেন। এই কথা শুনে গণেশবাবু খুবই ঘাবড়ে যায় এবং নিজের সাক্ষ্য উইথড্র করে নেয়। বলে আমার সব কিছুই গুলিয়ে যাচ্ছে, কিছুই সেইভাবে মনে পড়ছে না। অচিন্ত এরপর উইটনেস হিসেবে ডাকে মিসেস সেনকে। সেন জানায় যে রণজয়ের মতো ভালো ছেলে এই ধরনের কাজ করতে পারে বিশ্বাসই করেন না। তিনি আরও জানান রাত 9টা নাগাদ তিনি একজনকে দিতির বাড়ি থেকে বেরোতে দেখেছেন, তবে তিনি রণজয়ের থেকে একটু রোগা। এরপর নন্দিনী ম্যাডাম মিসেস সেনকে ক্রস কোশ্চেনিং করে, বলে আপনি যখন রণজয়কে রাত 9টার সময় দেখেছিলেন তখন কি আপনি চশমা পরেছিলেন। মিসেস সেন না বললে মিসেস সেনের চশমাটা একবার খুলতে তিনি অনুরোধ করেন।
এরপর নিজে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে জানতে চান যে এত দূর থেকে দেখুন তো আমাকে কি একটু রোগা লাগছে। মিসেস সেন বলে, হ্যাঁ একটু লাগছে। নন্দিনী ম্যাডাম হো হো করে হেসে বলে, ঠিক তাই, চশমা ছাড়া আপনি সেদিন দেখেছিলেন, তাই হয়তো আপনার রণজয়কে একটু রোগা লেগেছিল। এরপর অচিন্ত জজ সাহেবের কাছে অনুরোধ করেন তাকে আরেকটা দিন দেওয়ার জন্য, কারণ তার আরও কিছু মানুষকে উইটনেস হিসেবে আনার বাকি রয়েছে। জজ সাহেব রাজি হয়ে যায়, তবে বলে আপনার কাছে কিন্তু একটা দিনই বাকি আছে। এদিকে আমরা দেখি নীনা সেদিন যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের মধ্যে ঢুকেছিল সেখানেই গীতা আর ভীম ছদ্মবেশে ঢুকে পড়ে। অন্যদিকে অচিন্ত যায় দ্যুতির ফ্ল্যাটের সামনে এক ইস্ত্রিওয়ালার কাছে এবং তার কাছে একটা ফটো দেখিয়ে জানতে চায় একে কি তুমি এর মধ্যে আসতে দেখেছো। সে জানায় সে যেদিন দ্যুতি মারা যায় তার আগের দিন দেখেছে আসতে। এদিকে ওই নির্জন বিল্ডিংয়ে একাকী বসে থাকা একটি ছেলেকে অ্যারেস্ট করে গীতা। পরের দিন যখন আবার শুনানি হয় তখন অচিন্ত পুলিশ ইন্সপেক্টরকে উইটনেস বক্সে ডাকে এবং দ্যুতির বাড়ির কিছু ফটো দেখায়, যেখানে দ্যুতির ঘর ছাড়াও আরও 3টে ঘরের দরজা বন্ধ অবস্থায় দেখা যাচ্ছে। অচিন্ত অফিসারের কাছে জিজ্ঞাসা করে এই রুমগুলো একবারও কি সার্চ করে দেখা হয়েছে যে এই রুমে কেউ ছিল কিনা। অফিসার চুপ করে দাঁড়িয়ে থাকে। সুতরাং তদন্তে যে গাফিলতি ছিল সেটা সকলের কাছে পরিষ্কার হয়ে যায়। এদিকে এশার 18 বছর হয়নি বলে তার বাবা মা রাজি ছিল না এতদিন তাকে উইটনেস হিসেবে নিয়ে আসার জন্য, কিন্তু গত মাসেই এশা 18+ হয়েছে এবং নিজে চেয়েছে সাক্ষী দিতে, তাই আজকে সাক্ষ্য দেওয়ার জন্য তাকে ডেকে আনা হয়েছে। এশা জানায় যে দ্যুতির সাথে মাঝে মধ্যে রাজবীর খারাপ কথাবার্তা বলতো, যেটা সে জানে, এবং কোর্টের সকলের সামনে কথাটা বলে ফেলায় রাজবীর বেশ অপ্রস্তুত হয়ে পড়ে। এশা জানায় যে দ্যুতির সাথে বোস আঙ্কেলের অ্যাফেয়ার চলছিল এবং যেটা দ্যুতি মারা যাওয়ার পর নীনা আন্টি তাকে সকলের সামনে বলতে বারণ করে দিয়েছিল, তাতে নাকি দ্যুতির অসম্মান হবে, তাই সে চেয়েছিল এই কথাটা গোপন করতে। রাজবীর কোনোভাবে কথাটা জানতে পেরেছিল, তাই তাকে বারংবার বলছিল তার সাথে সময় কাটাতে, তবে সে রাজি হচ্ছিল না। জানার পরে অচিন্ত রাজবীরের নামে একটা কেস দায়ের করে। সাগ্নিক বোসকে উইটনেস হিসাবে ডাকে। সাগ্নিক তার সাথে দ্যুতির অ্যাফেয়ারটা সকলের সামনে ডিনাই করে দেয় এবং বারংবার বলে সে শুধুমাত্র আমার ছাত্রী ছিল। ঠিক তখনই মিসেস সেন উঠে দাঁড়ায় এবং সাগ্নিকের দিকে হাত তুলে বলে, হ্যাঁ ওকেই আমি দেখেছি সেদিন রাতে, ও আরও একবার এসেছিল। এরপর উইটনেস হিসাবে দ্যুতির মা নীনাকে ডাকা হয় এবং অচিন্ত নীনার কাছে জানতে চায় আপনার মেয়ে মারা গেছে এরকম একটা শোকের মহল, তার মধ্যেও আপনারা বাড়ি সাজাতে এত ব্যস্ত হয়ে পড়েছেন, যেটা শুনে নীনা খুবই অবাক হয়। তখন অচিন্ত কোর্টের সামনে একটা ফটো দেখায়, যে ফটোটা ছিল নীনা আর সৌরভের অ্যানিভার্সারির ফটো, যেখানে মাঝখানে সেন্টার টেবিলটা আলাদা, আর রিসেন্টলি সে যখন তাদের বাড়িতে গিয়ে ফটো তুলেছে সেখানে সেন্টার টেবিলটা আলাদা। নীনা জানায় কয়েকদিন আগে সেন্টার টেবিলটা ভেঙে গেছিল, তাই তারা বদলে নিয়েছে। এরপর তাদের কমপ্লেক্সের যে ক্লিনিং করে তাকে উইটনেস হিসেবে ডাকা হয় এবং তার কাছে জানতে চাওয়া হয় যে সে কবে ওই টেবিলটা সরিয়েছিল। সে জানায় যেদিন দ্যুতি মারা গেছে সেদিনকে ওই সেন্টার টেবিলটা ভাঙা অবস্থায় সে দেখেছিল এবং অফিসারকেও বলেছিল, তবে অফিসার বলেছে এটা কোনো কাজের নয়, তুই নিয়ে যা। তদন্তরত অফিসার নিজের কাজটা যে ঠিকভাবে করেনি সেটা ভালো মতোই বোঝা যাচ্ছে। এরপরে আবার নীনা দেবীকে কাঠগোড়ায় ডাকে অচিন্ত এবং বলে যে এটা তো সেই ঘটনার দিনই ভেঙেছে, তাহলে যে আপনি বললেন যে কয়েকদিন আগে। নীনা দেবী বলে মেয়ে মারা গেছে তাই আমার বিশেষ কিছু মনে থাকছে না আজকাল। তখনই অচিন্ত তার ছেলে দেবাংশের কথা জানতে চাইলে নীনা দেবী বলে দেবাংশ লন্ডনে রয়েছে। অচিন্ত বলে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং থেকে একটি ছেলেকে ধরা হয়েছে, দেখুন তো চিনতে পারেন কিনা। তখনই গীতা কোর্টে হাজির করে দেবাংশকে, যাকে দেখে কোর্টের সকলেই স্তম্ভিত। দেবাংশকে কাঠগড়ায় তোলা হয় এবং অচিন্ত জানতে চায় সে লন্ডন থেকে কবে ফিরল। দেবাংশ মিথ্যে কথা বলে 2 দিন আগেই সে ফিরেছে। এরপর অচিন্ত সেই ইস্ত্রিওয়ালাকে কাঠগড়ায় ডাকে এবং জানতে চায় সে দেবাংশকে কবে দেখেছে লাস্ট। তখন সে জানায় যে সেদিন 9টা নাগাদ যখন ভুতুম শেষ হলো তখন সে দেবাংশকে দেখেছিল দ্যুতির ফ্ল্যাটে ঢুকতে, দ্যুতি মারা যাওয়ার ঠিক আগের দিন রাত্রেবেলা।
এরপরে দেবাংশকে আবারও কাঠগোড়ায় ডেকে অচিন্ত জানতে চায়, সেদিন তাহলে রাত 9টার সময় তুমি যখন গেলে তখন তুমি কি দেখলে, যে দ্যুতি মরে পড়ে রয়েছে? দেবাংশ ঘাড় নেড়ে হ্যাঁ বলতেই চিৎকার করে ওঠে শাগনিক এবং বলতে থাকে, আমার সাথে দ্যুতির অ্যাফেয়ার ছিল, কিন্তু আমি ওকে মারিনি। তখনই শাগনিককে আবারও কাঠগোড়ায় ডাকা হয় এবং শাগনিক কনফেস করে সেদিন সে দ্যুতির সাথেই ছিল এবং দ্যুতির সাথে তার ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল এবং সে কল্যাণীতে চলে যাবে বলে দ্যুতির মন খারাপ ছিল সেদিন রাতে, তাই দ্যুতি তাকে ডেকে পাঠিয়েছিল। দ্যুতির সাথে সেদিন সে ইন্টিমেট অবস্থায় ছিল এবং তখনই সেখানে চলে এসেছিল দেবাংশ ওকে দেখে খুবই রেগে গেছিল এবং তাকে চড় মেরে বাড়ি থেকে বের করে দেয়। এর বেশি সে আর কিছুই জানে না। অচিন্ত জানতে চায় তারা কি সেদিন রাতে ঘনিষ্ঠ হয়েছিল। শাগনিক মাথা নেড়ে সায় দেয়। অচিন্ত বলে দ্যুতির শরীরে যে সিমেন্ট পাওয়া গেছে সেটা শাগনিকের, রণজয়ের নয় এবং ডক্টর সাধুকা যে পিএম রিপোর্ট করেছিল তার নামেও কেস করে। অচিন্তর ধারণা প্রমাণ ট্যাম্পার করা হয়েছে। এরপরে দেবাংশকে আবার কাঠগোড়ায় ডাকা হয় এবং জানতে চাওয়া হয় সেদিন তার রাগ ওঠেনি তার বোনকে ওই অবস্থায় দেখতে। দেবাংশ চিৎকার করে ওঠে, বলে রাগ হয়নি। তারপরে বারংবার তাকে যাচাই করতে করতে দেবাংশ একসময় ভেঙে পড়ে এবং বলে, খুব রাগ হয়েছিল, আমি বারংবার ওকে বলছিলাম তুই ঘরে যা চেঞ্জ করে আয়, কিন্তু আমার কোনো কথা শুনছিল না, কারণ আমি শাগনিকের গালে চর বসিয়েছি বলে। মাথা গরমে আমি ওর গালে একটা চর কষিয়ে দিই এবং তখনই মুহূর্তের মধ্যে ও পড়ে যায় এবং সেন্টার টেবিলটা ভেঙে তার কাজটা ওর গলায় বিঁধে যায়। এরপরে দেখানো হয় বেশ অনেক রাতে যখন বাড়ি ফিরেছে দ্যুতির মা বাবা, তখন ছেলেকে ওই অবস্থায় বসে থাকতে দেখে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না তারা। তাই দেবাংশকে বাঁচানোর জন্য তারা দ্যুতির দেহটা নিয়ে গিয়ে ঘরে রেখে দেয় এবং ছেলেকে বাঁচানোর জন্য নীনা দেবী বাড়ির সমস্ত প্রমাণ লোপাট করতে শুরু করে দেয় এবং ফ্ল্যাটের কেয়ারটেকার হরিদার হাতে কয়েক লক্ষ টাকা গুঁজে দিয়ে তাকে মুখ বন্ধ রাখতে বলে। নীনা দেবী কনফেস করে, বলে সে যখন বুঝতে পেরেছে শত ডাকলেও তার মেয়ে ফিরবে না, তখন একমাত্র সন্তানকে সে কিছুতেই মৃত্যুর মুখে যেতে দিতে চায়নি। তাই তার ওপর মহলের যত চেনাশোনা সে কাজে লাগিয়েছিল এবং তার এক বন্ধুর সাহায্যে সে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে তার ছেলেকে লুকিয়ে রাখতে পেরেছিল। সবশেষে অচিন্ত জজ সাহেবের কাছে আর্জি জানায় যে এই কেসের দুজন নির্যাতিতা, এক হলো দ্যুতি, আরেক হলো ছোট্ট নূপুর, যে নিজের মাকে বিনা কারণেই হারিয়ে ফেলল। এই কেসটার একটা সুবিচার যেমন নূপুর আশা করে বাইরে দাঁড়িয়ে আছে, ঠিক তার সাথেই কোথাও না কোথাও দ্যুতিও আছে। সব শুনে জজ সাহেব তদন্তকারী অফিসারের ওপর তদন্ত কমিটি বসাতে বলে এবং রণজয়কে সমস্ত অ্যালিগেশন থেকে মুক্তি দেয় এবং দ্যুতির দাদার সাথে সাথে প্রমাণ লোপাটের জন্য মা আর বাবারও শাস্তি হয়। সবশেষে নন্দিনী ম্যাডাম অচিন্তকে কংগ্রেচুলেট করে, কারণ সত্যটা তিনিও জানতেন না। সবশেষে নূপুর তার বাবাকে ফিরে পেয়ে খুবই খুশি হয়। আর এখানেই শেষ হয় আজকের এপিসোড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর এই ধরনের নিত্য নতুন ওয়েব সিরিজ দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও, যাতে নতুন ভিডিও দিলেই তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়।